ছোট একটি গ্রাম যেখানে মাত্র ১৩টি পরিবার ছিল। এই গ্রামে রাজেন্দ্র চৌধুরী ও সুনিতা চৌধুরী নামে এক দম্পতি বসবাস করতেন। তাদের মেয়ে তানিশা এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছিল। তানিশা পড়াশোনায় খুব ভালো না হলেও দেখতে খুব সুন্দর ছিল। গায়ের রং ছিল অনেক ফর্সা। তাদের পরিবারে দারিদ্র্য ছিল, কিন্তু তানিশার ব্যক্তিত্ব এমন ছিল যে তার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত। বলা হয়, ঈশ্বর সকলের জন্য সবকিছু সমানভাবে দেন না, তবে কাউকে বিশেষ কোনো গুণ দিয়ে দেন। তানিশা ছিল খুবই দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু তার সৌন্দর্য এতটাই নজরকাড়া ছিল যে অনেকেই তার সঙ্গে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করত। তানিশার একটি খুব ভালো বন্ধু ছিল, তার নাম ছিল প্রিয়া। প্রিয়া ও তানিশা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিল। তারা প্রতিদিন একসঙ্গে স্কুলে যেত। প্রিয়া ছিল খুবই প্রাণবন্ত এবং সবসময় তানিশাকে উৎসাহ দিত। একটি মফস্বল এলাকার স্কুলে তানিশা ও প্রিয়া নামের দুই বান্ধবী পড়াশোনা করত। তানিশা ছিল খুবই শান্ত স্বভাবের, আর প্রিয়া ছিল চটপটে এবং একটু চালাক প্রকৃতির। স্কুলে প্রিয়ার খুব জনপ্রিয়তা ছিল, কারণ তার সাহসিকতা এবং আত্মবিশ্বাস। সে ২০ জন ছেলে তার প্রতি আকৃষ্ট ছিল, আর এটা নিয়ে প্রিয়া বেশ গর্ববোধ করত। নতুন কোনো ছাত্র স্কুলে যোগ দিলেই প্রিয়া তার আশেপাশে ঘুরে বেড়াত। ধীরে ধীরে ছেলেরা তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত এবং তার প্রভাবে পড়ত। তবে প্রিয়া কখনো একজনের সঙ্গে ১০ দিনের বেশি সম্পর্ক রাখত না। এই বিষয়গুলো তানিশার একেবারেই ভালো লাগত না, আর সে পেশমুখী প্রিয়াকে বোঝানোর চেষ্টা করত। কিন্তু প্রিয়া মজা করে বলত, ছেলেরা এমনিতেই পাগল, আর আমাকে এই সুযোগটা নিতে দাও। নতুন জামাকাপড়, টাকা সবকিছুই তো পাই। প্রিয়া আরও বলত যে সে স্কুলের পরীক্ষাগুলোতে এমনভাবেই পাশ করেছে। আমি তো ৮ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এইভাবে পাশ করেছি। একবার আমাদের গণিতের শিক্ষক কৌশিক স্যার আমাকে সাহায্য করেছিলেন। বলার সময় প্রিয়ার গলায় এক ধরনের হাসি ফুটে উঠত। তানিশা অবাক হয়ে তাকে বলত, কিভাবে তুমি এমন কাজ করতে পারো? ওরা আমাদের শিক্ষক। প্রিয়া হেসে উত্তর দিত, গণিত আমার একেবারেই ভালো লাগে না, তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ চালিয়েছি। তানিশা আরও প্রশ্ন করত, তাহলে এবার কি করবে? এখন তো বোর্ড পরীক্ষা, সেখানে স্কুলের শিক্ষকেরা আর সাহায্য করতে পারবে না। প্রিয়া উত্তর দিত, দেখি কি হয়, সময়মতো ব্যবস্থা করে নেব। প্রিয়া ও তানিশা একই ক্লাসের ছাত্রী ছিল। একদিন প্রিয়া তানিশাকে বলল, তুই আমার ভালো বন্ধু, তাই বলছি, পরীক্ষার দায়িত্বে যে থাকবেন তিনি আমাদের গণিত শিক্ষক কৌশিক স্যারের পরিচিত। শনিবার স্যার তার সঙ্গে আমার দেখা করাবেন। একবার তার সামনে নিজেকে উপস্থাপন করতে পারলে আমি দ্বাদশ শ্রেণী সহজেই পাশ করে যাব। শুধু গণিত নিয়ে একটু টেনশন আছে, বাকি সব আমি সামলে নিতে পারব। এই কথোপকথনের পর তারা দুজনে নিজ নিজ বাড়ি চলে গেল। কিন্তু তানিশার মন থেকে প্রিয়ার কথা কিছুতেই মুছতে পারছিল না। সে নিজের মনে বলল, এটা তো মোটেও সঠিক নয়। প্রিয়া পাগলের মতো আচরণ করছে। এসব করে সে কোথায় যাচ্ছে? আমাদের শিক্ষকেরা এসব ভাবেন কিভাবে? এমন নানা চিন্তা করতে করতে তানিশা ঘুমিয়ে পড়ল। পরের দিন তারা ক্লাসে ছিল। কৌশিক স্যারের ক্লাস শুরু হলো। স্যার মাঝে মাঝে প্রিয়ার দিকে তাকাচ্ছিলেন। ক্লাস শেষে স্যার একে একে সবার হোমওয়ার্ক চেক করতে শুরু করলেন। প্রিয়া হোমওয়ার্ক করেনি। যখন সে স্যারের কাছে গেল, তখন স্যার হোমওয়ার্ক চেক করার ভান করে তার খাতায় একটি চিঠি রেখে দিলেন। স্কুল শেষে প্রিয়া চিঠিটি তানিশাকে দেখিয়ে বলল, দেখ, পরীক্ষায় পাস করার রাস্তা পেয়েছি। কাল কৌশিক স্যার আমাকে তার বাড়িতে ডেকেছেন। পরীক্ষার ইনচার্জও সেখানে আসবেন। একবার তার সঙ্গে দেখা করতে পারলেই আমার গণিত নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তানিশা অবাক হয়ে বলল, প্রিয়া, এসব কেন করছিস? একটু চেষ্টা করে নিজে পড়াশোনা করলেই তো পাশ করতে পারিস। তানিশা তাকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু প্রিয়ার ওপর কোনো প্রভাব পড়ল না। উল্টো প্রিয়া বলল, সব ঠিক হয়ে যাবে, দেখিস। কাল তুই আমার সঙ্গে চল। তানিশা কড়া সুরে বলল, আমি আর তোর সঙ্গে যাব না। তুই যা করার কর, আমাকে এসবের মধ্যে টানবি না। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, স্যারের বাড়ির কাছেই একটা মাঠ আছে, তুই সেখানে থাকিস। প্রয়োজন হলে আমি তোর কাছে চলে আসব। তানিশা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল। এরপর তারা দুজনে নিজেদের বাড়ি ফিরে গেল। শনিবার দুপুরের দিকে প্রিয়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে তানিশাকে বলেছিল, আমি গণিতের সমস্যার সমাধান করতে যাচ্ছি, তুই আমার জন্য প্রার্থনা কর। তানিশাকে সঙ্গে নিয়ে প্রিয়া বের হল এবং কৌশিক স্যারের বাড়ির পথে চলল।
পথে একটি খালি জমির কাছে পৌঁছে প্রিয়া ব্যাগ থেকে মেকআপের সামগ্রী বের করে সাজগোজ করল। এরপর তানিশাকে সেখানে অপেক্ষা করতে বলে স্যারের বাড়ির দিকে রওনা দিল। কৌশিক স্যার প্রিয়াকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং বললেন, প্রিয়া, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। পরিচিত হও, ইনি অয়ন স্যার। তিনি আমাদের স্কুলের বোর্ড পরীক্ষার চেকার। তোমার গণিতের সমস্যার সমাধান তিনিই করবেন। কৌশিক স্যার হেসে বললেন, প্রিয়া আমাদের সবচেয়ে মেধাবী মেয়ে, তবে গণিতে একটু দুর্বল। অয়ন স্যার, এর জন্য যা যা প্রয়োজন আপনি সব করবেন, তাই না? প্রিয়া লজ্জায় মাথা নাড়ল। অয়ন স্যার তাকে বলেন, দেখো, আজ যা কিছু হবে তা এখানেই শেষ হবে। বাইরের কেউ যেন কিছু না জানে। প্রিয়া বুঝতে পারল যে এখানে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য কিছুটা আপস করতে হবে। কিছুক্ষণ পর স্যারের কথামতো কাজ শেষ হল। প্রিয়া ফিরে এসে বলল, স্যার, আমি কি এখন বাড়ি যেতে পারি? আমার বান্ধবী বাইরে অপেক্ষা করছে। কৌশিক স্যার জিজ্ঞেস করলেন, তোমার বান্ধবী কে? প্রিয়া বলল, তানিশা। স্যার হেসে বললেন, সে তো খুব ভালো মেয়ে, তার কোনো বিশেষ বন্ধু নেই? প্রিয়া বলল, না স্যার, সে এসব বিষয়ে একেবারে আগ্রহী নয়। কৌশিক স্যার বললেন, তাহলে একটা মজার কথা বলি, আমাদের রসায়নের দেশমুখ স্যার তাকে পছন্দ করেন। প্রতিদিন তার নাম নিয়ে কথা বলেন। তাকে জানিয়ে দিও সে যেন একটু খেয়াল রাখে। প্রিয়া মাথা নেড়ে রাজি হল এবং চলে গেল। বাইরে এসে প্রিয়া তানিশার দিকে তাকিয়ে বলল, চল বাড়ি ফিরে যাই। তানিশা অবাক হয়ে শুধুই তাকিয়েছিল, কিছু বলল না। কৌশিক স্যারের বাড়ি থেকে বের হওয়ার পর প্রিয়া ভাবতে লাগল, তানিশাকে কি সব জানানো উচিত হবে। ও মনে মনে বলল, তানিশার তো সবকিছু নিয়ে মজা লুটে যাওয়ার স্বভাব। তবে ওরও তো রসায়নের সমস্যা হচ্ছে। একবার যদি তাকে সুযোগ করে দিই, তবে ওরও উপকার হবে। ধীরে ধীরে প্রিয়া তানিশার কাছে এলো। তাকে দেখে তানিশা হেসে বলল, কি রে প্রিয়া, বড়সড় নিবন্ধ লিখতে হলো নাকি? নাকি স্যারকে পুরো একটা গল্প লিখে দিয়ে এলি? প্রিয়া একটু রেগে গিয়ে বলল, তুই মজা নিচ্ছিস না? এত হাসির কি আছে? তানিশা তখন বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, এবার বল কি হলো। প্রিয়া হালকা হাসি দিয়ে বলল, আজ তো অনেক বড় নিবন্ধ লিখে এলাম। তবে কৌশিক স্যার না, অয়ন স্যার বেশ কঠোর মানুষ। তবে তিনি ভালো, একটু কড়া, কিন্তু খারাপ লাগেনি। আর হ্যাঁ, তোর জন্য একটা চমক আছে। তানিশা অবাক হয়ে বলল, চমক? কি রে, এত উচ্ছ্বাস কেন? প্রিয়া মজা করে বলল, ধীরে ধীরে বলবো। তবে আগে বল, তুই এত উৎসাহিত কেন? তানিশা হাসতে হাসতে বলল, তুই যা বলছিস তা শোনার পর মনে হচ্ছে পুরো গল্পটাই খুব মজার। তবে কৌশিক স্যার কি ওখানে ছিলেন? প্রিয়া হেসে বলল, তুইও পাগল, সবকিছু কি জানতেই হবে তোকে? তানিশা একটু থেমে বলল, তোর কথা শুনে মনে হচ্ছে তুই একটু সমস্যায় পড়েছিস। তবে বল, সব ঠিক আছে তো? প্রিয়া বলল, ও একটা কথা বলি, একবার তুইও অভিজ্ঞতা নিয়ে দেখ, তখন সব বুঝবি। তানিশা মাথা নেড়ে বলল, আমার মতো একজন সাধারণ মেয়েকে দেখবে কে? তুই যা বলছিস তাতে আমার তো কিছু হবে না। প্রিয়া মুচকি হেসে বলল, তুই সাধারণ হতে পারিস, কিন্তু তাদের চোখে তা নয়। এসব মানুষ আসলে মজা নেয়। তানিশা একটু রেগে বলল, আচ্ছা চুপ কর, আজ তোর অনেক কথা শুনলাম, তুই এখনো স্বপ্নে আছিস? প্রিয়া হেসে বলল, হ্যাঁ রে, স্বপ্নেই আছি। তবে অয়ন স্যার আমাকে অনেক কাজ দিয়েছেন, কৌশিক স্যারের থেকেও বেশি। তানিশা বলল, তাহলে তো এবার তুই 12 শ্রেণী পার করেই যাবি। তানিশা একটু চিন্তিত মুখে বলল, প্রিয়া, তুই বলছিস তুই সহজে পাশ করে যাবি, কিন্তু কিভাবে করলি এটা? আমি তো খুব চিন্তায় আছি। প্রিয়া হাসতে হাসতে বলল, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো বললাম আমার একটা উপায় আছে। তানিশা অবাক হয়ে বলল, কি উপায়? বলো, আমি রসায়নে পাশ করতে পারবো কি না সেটাই বড় চিন্তা। প্রিয়া একটু মুচকি হেসে বলল, কৌশিক স্যার বলছিলেন যে আমাদের রসায়নের দেশমুখ স্যার তোকে নিয়ে কথা বলছিলেন। তানিশা চমকে উঠে বলল, কি? কৌশিক স্যার এমন বলছেন? কেন? প্রিয়া হেসে উত্তর দিল, হ্যাঁ, স্যার নিজেই বললেন। দেশমুখ স্যার নাকি তোর পড়াশোনার দিক থেকে বেশ আগ্রহী। তানিশা চিন্তিত মুখে বলল, আমারও মনে হচ্ছিল দেশমুখ স্যার আমাকে লক্ষ্য করছে। কয়েকবার তো আমাকে আলাদা করে কথা বলার চেষ্টা করেছে। প্রিয়া মজা করে বলল, তাহলে যা, তার সঙ্গে কথা বল। আর একবার যদি তিনি সাহায্য করেন তাহলে তুইও পাশ করে যাবি। তানিশা একটু বিরক্ত হয়ে বলল, কিন্তু ৪৫ বছরের একটা মানুষকে কিভাবে বিশ্বাস করব? এটা কি ঠিক হবে? প্রিয়া সহজভাবে বলল, দেখ, অভিজ্ঞ লোকেরা এমনটাই করে। তবে তুই নিজেই সিদ্ধান্ত নে। তানিশা বলল, কিন্তু এসব ঠিক বলে মনে হচ্ছে না। প্রিয়া মাথা নেড়ে বলল, দেখ তানিশা,
তুই যদি পাশ করতে না পারিস তাহলে কি আবার মাধ্যমিক শ্রেণীতে বসতে চাইবি? বাড়িতে কত চাপ পড়বে সেটা ভেবে দেখো। তানিশা বলল, ঠিক বলেছিস। বাড়ির লোকেরা এত কষ্ট করে পড়াচ্ছে, যদি পাশ না করতে পারি খুব সমস্যা হবে। প্রিয়া হেসে বলল, তাহলে এবার সিদ্ধান্ত নিয়ে ফেলো। তানিশা একটু ভেবে বলল, ঠিক আছে, তবে আমার চিন্তা একটাই, যদি উনি পরে অন্য কাউকে এসব বলেন। প্রিয়া হেসে বলল, আরে দেশমুখ স্যার নিজে দুধে ধোয়া তুলসী পাতা নয়। ফিজিক্সের শিবানী ম্যাডামের সঙ্গে কতবার ল্যাবে দেখা গেছে তাকে। তুই ভাবিস না আমি জানি কিভাবে এসব সামলাতে হয়। তানিশা বলল, কি বলছিস প্রিয়া? এ কেমন স্কুল? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রিয়া মজা করে বলল, দেখ, এইসব চিন্তা ছেড়ে দে, মাথা ঠান্ডা রাখো, সব সমস্যাকে মিক্সারে দিয়ে গুড়িয়ে ফেলো, তারপর দেখ কত আরাম পাবি। তানিশা চিন্তিত মুখে বলল, আমি একটু ভাবব। এটা সহজ সিদ্ধান্ত নয়। রাজারানী হয়ে থাকার স্বপ্ন ত্যাগ করে এমন কিছু করাটা সহজ নয়। প্রিয়া মুচকি হেসে বলল, দেখো, তুই যা খুশি করো, তবে মনে রাখিস পাশ করাটা জরুরি, আর জীবন চলার জন্য এইটুকু ত্যাগ করতেই হবে। প্রিয়া বলল, দেখ তানিশা, আমি তো তোকে বলেই দিলাম, এখন এটা তোর সিদ্ধান্ত, তুই কি করবে সেটা নিজেই ভেবে নে। তবে কৌশিক স্যারকে জানাতে হলে আগে থেকে বলে দিস। তানিশা বলল, ঠিক আছে প্রিয়া, এবার চলো, অনেক দেরি হয়ে গেছে। প্রিয়া ক্লান্ত মুখে বলল, ঠিক বলেছিস, আমিও একটু বিশ্রাম নিতে চাই, পা দুটো এত ব্যথা করছে। এরপর দুজনে নিজেদের বাড়ির দিকে হাঁটা দিল। তানিশা বাড়ি ফিরেও প্রিয়ার কথাগুলো মনে মনে ভাবতে লাগল। নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে সে ভাবল, আমি কি সত্যিই এতটা বিশেষ? দেশমুখ স্যার যদি সত্যিই আমার প্রতি আগ্রহী হন, তাহলে কেন? প্রিয়ার কথাগুলো কি সত্যি হতে পারে? তার মনে অসংখ্য প্রশ্ন জেগে উঠল। পুরুষেরা কেন এমন করে? কেন তারা এত পাগল হয়ে যায়? এমন সময় তার মায়ের ডাকে তার চিন্তার ভাঙন ঘটল। তানিশা, এত রাতে কি করছিস? এখনো ঘুমাসনি? তার বাবা পাশ থেকে বললেন, তুমি কেন এত কথা বলছো? মেয়েটা হয়তো ঘুমিয়েই পড়েছে, আমি একবার দেখে আসি। তানিশা যা কিছু শুনছিল তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঘুমানোর ভান করল। তার বাবা দরজার কাছে এসে ফিসফিস করে বললেন, আমি তো বলেছিলাম ওকে ঘুমাতে দাও। তার মা বললেন, ঠিক আছে ঠিক আছে, চুপ থাকো। বাবা আবার বললেন, যদি ঘুমিয়েই থাকে তাহলে আর কথা বলো না, চলো এবার নিজেরাও ঘুমাই। মাও বললেন, চলো, দেরি হয়ে গেছে। বাড়ির অন্য ঘরে থাকা তানিশা তাদের কথাগুলো মন দিয়ে শুনছিল। দরজার ফাঁকা জায়গা দিয়ে এক ঝলক দেখার চেষ্টা করল, কিন্তু এই মুহূর্তে তার নিজের ভাবনাগুলো এত জটিল হয়ে উঠেছিল যে সে সেগুলো পরিষ্কার করতে পারছিল না। সে ভাবল, জীবন এত কঠিন কেন? সবকিছু এত গোলমেলে কেন? তানিশা তার পড়ার ঘরে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু মন যেন কোথাও নেই। পাশের ঘরে মা বাবার কথোপকথন তার কানে আসছিল। বাবা বলছিলেন, কতদিন হয়ে গেল, ঠিক করে কথা বলার সময়ও পাই না। মা একটু বিরক্ত হয়ে উত্তর দিলেন, তোমার দায়িত্ব তো তানিশার পড়াশোনায়, এখনই যত্ন নাও, পরে হয়তো সময় পাবে না। মেয়েটা বড় হয়ে গেছে, আমাদের কথাগুলো সে শুনলে কি ভাববে? এই কথাগুলো শুনে তানিশা থমকে গেল। তার বুক কাঁপছিল আর মুখ দিয়ে যেন শব্দ বেরোচ্ছিল না। প্রথমবার সে মা বাবার কথায় এমন কিছু শুনল যা তাকে অস্বস্তিতে ফেলে দিল। বাবা বললেন, মেয়েটা স্কুল থেকে ফিরে এত ক্লান্ত যে এখন ঘুমাচ্ছে, আর তাকে যদি এখন জাগিয়ে তুলি তাহলে রাতভর জেগে থাকতে হবে। তানিশার মনে পড়ল, তার বান্ধবী প্রিয়া একদিন বলেছিল, সব মানুষই একটু পাগল, কিন্তু দায়িত্ব এলে সবাই ঠিক হয়ে যায়। এই কথার সত্যতা যেন তানিশা তার বাবা মায়ের আচরণে অনুভব করল। বাবা আবার বললেন, তানিশা 12 শ্রেণী পাশ করলেই তার বিয়ের কথা ভাবব, তারপর আমাদের একটা বড় দায়িত্ব শেষ হবে। এই কথা শুনে তানিশার মনে চাপা দুশ্চিন্তা জমা হতে থাকল। তার জন্য পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ। তার বাবা জমিদারের কাছ থেকে ধার নিয়ে তাকে পড়াচ্ছেন। 12 শ্রেণী পাস না করলে কি হবে? সেই চিন্তায় তানিশার রাতে ঘুমই এলো না। পরদিন সকালে স্কুল যাওয়ার পথে প্রিয়ার সঙ্গে দেখা হলো। তানিশা বলল, সকালবেলা বাবা মা কথা বলছিলেন যদি আমি 12 শ্রেণী পাশ করি তাহলে আমার বিয়ে দিয়ে দায়িত্ব শেষ করবেন। প্রিয়া হেসে বলল, এটা তো ভালো কথা, পড়াশোনা শেষ করো আর বিয়ের পর নিশ্চিন্ত থাকো। কিন্তু তানিশা বিরক্ত হয়ে বলল, ভালো কি?
আমার তো কেমিস্ট্রির ভয় লাগছে। এই বিষয়টা পাশ করা আমার কাছে এক দুঃস্বপ্নের মতো। তানিশা জানত তাকে কঠিন পরিশ্রম করতে হবে। মন শক্ত করে সে ঠিক করল এখন সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দেবে। কারণ তার ভবিষ্যৎ শুধুমাত্র তার নিজের হাতেই। সকালবেলা তানিশা আর প্রিয়া স্কুলের দিকে হাঁটছিল। তানিশার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। প্রিয়া বলল, কি ব্যাপার তানিশা, এত চিন্তিত কেন? তানিশা বলল, আমি কেমিস্ট্রিতে খুব পিছিয়ে আছি। যদি 12 শ্রেণী পাস না করতে পারি তাহলে বাবা মার স্বপ্ন ভেঙে যাবে। বাবা তো জমিদারের কাছ থেকে ধার নিয়ে আমাকে পড়াচ্ছেন। এই কথা শুনে প্রিয়া একটু হাসল। সে বলল, তুই কি জানিস, আমি তোকে আগেই একটা উপায় বলে দিয়েছি। সবকিছু এখন তোর হাতেই। তানিশা দৃঢ়তার সঙ্গে বলল, হ্যাঁ, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? প্রিয়া কৌতূহল নিয়ে জানতে চাইল। তানিশা বলল, আমি দেশমুখ স্যারকে সাহায্যের জন্য বলবো। তিনি খুব ভালো পড়ান, আর তার সাহায্য পেলে আমি অবশ্যই কেমিস্ট্রি পরীক্ষায় ভালো করব। প্রিয়া চমকে উঠে বলল, তুই সাহস করে সিদ্ধান্ত নিয়েছিস, সেটাই বড় কথা। ঠিক আছে, আমি আজকেই দেশমুখ স্যারের সঙ্গে কথা বলবো। দয়া করে দ্রুত কথা বলিস। আমার অনেক চাপ, তানিশা উদ্বিগ্ন মুখে বলল। প্রিয়া হেসে বলল, তুই ঠিকই পারবি। তোর শুধু মন দিয়ে চেষ্টা করা দরকার। আর একটা কথা মনে রাখিস, জীবনে কিছু পেতে হলে পরিশ্রম তো করতেই হবে। তানিশা বলল, ঠিক আছে, এখন তোর এই ডায়লগ বন্ধ করো। চল স্কুলে যাই। স্কুলে পৌঁছে প্রিয়া দেশমুখ স্যারের সঙ্গে দেখা করল। স্যার তার চেম্বারে ছিলেন। প্রিয়া ঢুকে বলল, স্যার, আপনার কাছে একটা ভালো খবর আছে। দেশমুখ স্যার বললেন, কি ভালো খবর, বলো। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, স্যার, তানিশা আপনার গাইডেন্স নিতে প্রস্তুত। আপনি ওকে কেমিস্ট্রিতে সাহায্য করলে ও নিশ্চয়ই পাশ করবে। দেশমুখ স্যার খুশি হয়ে বললেন, এটা খুব ভালো খবর। আমি অবশ্যই তানিশাকে সাহায্য করব। তোমার চেষ্টা সফল হয়েছে। তানিশা অবশ্যই ভালো করবে। প্রিয়া হাসতে হাসতে বলল, ধন্যবাদ স্যার। আমি জানতাম আপনি রাজি হবেন। প্রিয়া আর তানিশা একসঙ্গে ক্লাসে বসেছিল। প্রিয়া হঠাৎ বলল, তুই কি জানিস, দেশমুখ স্যার তোকে নিয়ে খুব চিন্তিত। তানিশা অবাক হয়ে বলল, আমি? কেন? আমি তো কিছু করিনি। প্রিয়া হেসে বলল, তিনি চান তুই পরীক্ষায় ভালো করো। তোকে নিয়ে তার অনেক আশা। ক্লাসে ঢুকে দেশমুখ স্যার বললেন, গুড মর্নিং সবাই। আজ আমরা নতুন একটা বিষয় শিখব। সবাই একসঙ্গে উত্তর দিল, গুড মর্নিং স্যার। তানিশা স্যারের দিকে তাকিয়ে রইল। তার মনে হল স্যার অনেক পরিশ্রম করেন। ৪৫ বছর বয়স হলেও তিনি যথেষ্ট উদ্যমী। ক্লাস চলাকালীন হঠাৎ স্যারের নজর পড়ল তানিশার দিকে। তিনি বললেন, তানিশা, দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর দাও। তানিশা তোতলাতে শুরু করল। তার মনোযোগ ক্লাসে ছিল না। স্যার বললেন, পিরিয়ডের পরে আমার সঙ্গে দেখা করো। তানিশার মন ভারাক্রান্ত হয়ে গেল। পিরিয়ড শেষ হওয়ার পর তানিশা স্যারের কেবিনে গেল। স্যার জিজ্ঞাসা করলেন, তোমার পড়াশোনায় এত অন্যমনস্ক কেন? তানিশা মাথা নিচু করে বলল, স্যার, কেমিস্ট্রির জন্য আমি খুব দুশ্চিন্তায় আছি। যদি আমি পরীক্ষায় ফেল করি তাহলে বাবা মার স্বপ্ন ভেঙে যাবে। স্যার একটু হেসে বললেন, ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি, কিন্তু তোমাকে খুব পরিশ্রম করতে হবে। তানিশা আশ্বস্ত হয়ে বলল, আমি প্রস্তুত স্যার, আমি যা কিছু করতে প্রস্তুত। স্যার বললেন, তাহলে আগামীকাল থেকে বাড়তি ক্লাস শুরু করব। সময় ঠিক করে বলবো। তানিশা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্লাসে ফিরে এলো। ক্লাসে ফিরে প্রিয়া জানতে চাইল, কি বলল স্যার? তানিশা হাসতে হাসতে বলল, তিনি আমার সাহায্য করবেন। এখন থেকে আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে। প্রিয়া হেসে বলল, তাহলে তুই নিশ্চিত সফল হবি। আমি জানি তুই পারবি। তানিশা সেদিন থেকে মন দিয়ে পড়াশোনা শুরু করল। তার মনে একটাই লক্ষ্য, পরীক্ষায় ভালো ফল করে বাবা মার মুখ উজ্জ্বল করা। স্কুল ছুটির পর তানিশা আর প্রিয়া একসঙ্গে হাঁটছিল। তানিশা একটু চিন্তিত মুখে বলল, প্রিয়া, কাল যে ফার্ম হাউসে যেতে হবে, এটা নিয়ে আমি খুব নার্ভাস লাগছে। প্রিয়া হেসে বলল, তুই এত চিন্তা করছিস কেন? সব ঠিক হবে। আর কিছুই তো করতে হবে না, শুধু স্যারের কথা মন দিয়ে শুনবি। তুই কি আমার সঙ্গে যাবি? তানিশা জিজ্ঞাসা করল। দেখো, তুই যদি চাস
আমি দেশমুখ স্যারের সঙ্গে কথা বলবো। তিনি রাজি হলেই দেশমুখ স্যারও রাজি হয়ে যাবেন, প্রিয়া আশ্বস্ত করল। তানিশা একটু হাসল। ঠিক আছে, তবে জানিস আমি এখনো একটু ভয় পাচ্ছি। কিন্তু তুই যা বলছিস সেটা ঠিক। প্রিয়া আবার হেসে বলল, তুই দুশ্চিন্তা করিস না, আজ রাতে ঠিক মতো ঘুমাস, কাল সকালে উঠে তৈরি হয়ে নিস, আমাদের ফার্ম হাউসে যেতে হবে। তানিশা মজা করে বলল, তুই এই বিষয়ে একেবারে পিএইচডি করে বসে আছিস মনে হয়। প্রিয়া গর্বের সঙ্গে বলল, তাই তো, এত অভিজ্ঞতা কি এমনি এমনি হয়েছে? এই মজার কথার মাঝেই তারা বাড়ির পথে রওনা দিল। তানিশা বাড়ি ফিরে নিজের কাজগুলো তাড়াতাড়ি শেষ করল। রান্নাবান্না সেরে বাসন ধুয়ে একেবারে গুছিয়ে শুয়ে পড়ল। সকালে তানিশা খুব ভোরে উঠল। নিজের সমস্ত কাজ শেষ করে ফ্রেশ হয়ে মনে মনে বলল, আজ একটা নতুন দিন, নিজেকে প্রমাণ করার দিন। সে প্রিয়ার বাড়ির দিকে গেল। সেখানে পৌঁছে দরজায় ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, প্রিয়া, তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলছি। প্রিয়া ঘুম জড়ানো গলায় বলল, তুই এত সকালে এখানে? ঠিক আছে, দাঁড়া, আমি আসছি। তারা দুজন একসঙ্গে স্কুলের দিকে রওনা দিল। স্কুলের সামনে পৌঁছে প্রিয়া বলল, তুই এখানে একটু দাঁড়া, আমি দেশমুখ স্যারের সঙ্গে দেখা করে আসি। কিছুক্ষণ পরে প্রিয়া ফিরে এসে জানালো, সব ঠিক হয়ে গেছে, আমার সেই স্যার আর দেশমুখ স্যার দুজনেই আসছেন। কৌশিক স্যার, দেশমুখ স্যার আর প্রিয়া গাড়িতে উঠল। কিছুক্ষণ পর তারা তানিশার কাছে পৌঁছাল। সবার সঙ্গে তানিশাও গাড়িতে উঠল। তাদের গন্তব্য ছিল গ্রামের বাইরে থাকা এক শান্ত ফার্ম হাউস। ফার্ম হাউসে পৌঁছে দেশমুখ স্যার আর প্রিয়া একটি আলাদা ঘরে গেলেন। তানিশা আর কৌশিক স্যার একটি রুমে বসে পড়াশোনা নিয়ে আলোচনা শুরু করল। ফার্ম হাউসে পৌঁছানোর পর দেশমুখ স্যার এবং প্রিয়া একটি ঘরে গেলেন। দেশমুখ স্যার তানিশাকে নিয়ে অন্য একটি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে তানিশা চারপাশটা দেখল। মেঝেতে নরম কার্পেট, জানালা দিয়ে আসা হালকা বাতাস, সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। নিজের ভেতরে একটু নার্ভাস অনুভব করছিল তানিশা। ভাবছিল, পরীক্ষায় পাস করার জন্য আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা কি সঠিক? আমি কি ঠিক পথে আছি? এমন সময় দেশমুখ স্যার জিজ্ঞাসা করলেন, তানিশা, তুমি কি একটু ভয় পাচ্ছ? তানিশা সৎভাবে উত্তর দিল, হ্যাঁ স্যার, একটু তো লাগছেই। দেশমুখ স্যার হেসে বললেন, দেখো, ভয়ের কিছু নেই, আমি তোমাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। তুমি মন দিয়ে পড়াশোনা করো, বাকিটা আমি দেখব। তানিশা কিছুটা শান্ত হল। সে জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি নিশ্চিত আমি পাস করতে পারব? দেশমুখ স্যার দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার পাস করা আমার দায়িত্ব। তবে একটা কথা মনে রাখবে, পরিশ্রম ছাড়া কোনো কিছুর ফল পাওয়া যায় না, তাই মনোযোগ দিয়ে কাজ করো। তানিশা মাথা নেড়ে সম্মতি জানাল। সে অনুভব করল তার ভয়ের পরিবর্তে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ছে। ঘরটির নিরিবিলি পরিবেশে দেশমুখ স্যার পড়াশোনার পরিকল্পনা শুরু করলেন। তানিশাও মন দিয়ে তার নির্দেশ শুনতে শুরু করল। দেশমুখ স্যার তানিশার দিকে তাকিয়ে বললেন, জীবনে কোনো কিছু বিনা পরিশ্রমে পাওয়া যায় না। আজ তোমার সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। তুমি কি প্রস্তুত? তানিশা নীরবে মাথা নাড়ল। তবে তার মনের ভেতর এক ধরনের অজানা ভয় কাজ করছিল। দেশমুখ স্যার পাশে বসে তাকে আশ্বস্ত করলেন, তানিশা, মনোযোগ দাও, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই পড়াশোনা খুব জরুরি। আমি জানি তোমার ভেতর সাহস আছে, তাই তুমি এটা করতে পারবে। তানিশা শান্তভাবে বলল, স্যার, আমি চেষ্টা করব, তবে এটা আমার জীবনে প্রথমবার। দেশমুখ স্যার হেসে বললেন, আমি আছি তোমার পাশে, সবকিছু ঠিকঠাক হবে, শুধু নিজের উপর ভরসা রাখো। অন্য ঘরে প্রিয়া এবং কৌশিক স্যার আলোচনা করছিলেন। তাদের কথার শব্দ এই ঘরেও শোনা যাচ্ছিল। দেশমুখ স্যার তানিশাকে বুঝিয়ে বললেন, তোমার বন্ধু প্রিয়া কতটা পরিশ্রম করছে দেখো, আমিও চাই তুমি নিজের সর্বোচ্চটা দাও। তানিশা মাথা নাড়ল। সে ধীরে ধীরে নিজের ভয় কাটিয়ে উঠতে লাগল। কয়েক ঘন্টার নিবিড় অধ্যবসায়ের পর দেশমুখ স্যার বললেন, তোমার পড়ার অগ্রগতি দেখে আমি খুশি, আজ অনেকটা শেখা হয়েছে। এদিকে স্কুল ছুটির সময় ঘনিয়ে এলো। প্রিয়া এসে তানিশার সঙ্গে কথা বলল, তোমার কেমন লাগছে? তানিশা মুচকি হেসে বলল, অনেক ভালো, মনে হচ্ছে সবকিছু সহজ হয়ে যাবে।
পরীক্ষার প্রস্তুতি শেষ করে তারা বাড়ি ফিরল। সেই দিনগুলো কঠোর অধ্যবসায়ে কেটে গেল। অবশেষে পরীক্ষা হল। রেজাল্টের দিন এসে গেল। তানিশা আর প্রিয়া নিজেদের ফলাফল দেখতে স্কুলে গেল। প্রিয়া খুশিতে চিৎকার করে উঠল, তানিশা, তোমার কেমিস্ট্রিতে এত ভালো নম্বর! তুমি তো দ্বিতীয় স্থান অর্জন করেছ স্কুলে। তানিশার চোখ ভরে গেল আনন্দে। সে বলল, শেষমেশ আমার পরিশ্রম ফল দিয়েছে। আমার বাবাও আজ খুব খুশি হবেন। স্কুলে তানিশার সাফল্য উদ্যাপন করা হল। তার সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করা হল। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। তানিশার পরিবার তার ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছিল, কিন্তু জীবনের পথে বাধা আসা স্বাভাবিক। গ্রামের জমিদার প্রতাপ সিংহ, যার কাছ থেকে তানিশার বাবা ঋণ নিয়েছিলেন, এক নতুন সমস্যার সৃষ্টি করলেন। তানিশা এবং তার পরিবারকে এখন সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তানিশার বাবা রাজেন্দ্র চৌধুরী নিজের মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য গ্রামের জমিদার প্রতাপ সিংহের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। যদিও ঋণের একটা বড় অংশ ইতিমধ্যেই শোধ করা হয়েছিল, জমিদার প্রতাপ সিংহ তাতে চক্রবৃদ্ধি সুদ চাপিয়ে দেন। সুদের এই ভার মেটানো রাজেন্দ্র চৌধুরীর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। জমিদার এবার রাজেন্দ্র চৌধুরীর উপর চাপ সৃষ্টি করতে শুরু করল। একদিন তাকে নিজের বাড়িতে ডেকে অপমান করল এবং শারীরিকভাবে হেনস্থা করল। এই ঘটনায় রাজেন্দ্র চৌধুরী আরও অসহায় হয়ে পড়েন। তানিশা এইসব দেখে ভেঙে পড়ে, কিন্তু সে তখন কিছুই করতে পারছিল না। কিছুদিন পরে তানিশা তার পুরনো বন্ধু প্রিয়ার সাথে দেখা করতে যায়। অনেকদিন পর দেখা হওয়ায় প্রিয়া তানিশার মুখ দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে রে তানিশা? এত মলিন দেখাচ্ছে কেন তোকে? তানিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলব রে প্রিয়া, আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ। বাবার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছে না। প্রিয়া চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বল। কি জানি, হয়তো আমি কোনো সাহায্য করতে পারি। তানিশা বলল, তুই জানিস আমার বাবা আমার পড়াশোনার জন্য ঋণ নিয়েছিল, কিন্তু সেই ঋণ এখন এত বেড়ে গেছে যে শোধ করা সম্ভব হচ্ছে না। জমিদার বাবাকে অপমান করেছে এবং মারধরও করেছে। এই কথা শুনে প্রিয়ার চোখ বল হয়ে গেল। সে জিজ্ঞেস করল, জমিদারের নাম কি বললি? কে এই ব্যক্তি? তানিশা উত্তর দিল, তার নাম প্রতাপ সিংহ। গ্রামের সবাই বলে সে খুব নিষ্ঠুর। প্রিয়া বলল, আমি তার ছেলেকে চিনতাম, তবে বাবা ছেলে দুজনেই একই রকম। আমি শুনেছি এই জমিদার অনেকের কাছ থেকে এভাবে জমি কেড়ে নিয়েছে। যারা ঋণ শোধ করতে পারে না তাদের বাড়ির মেয়েদের নিজের বাড়িতে কাজ করতে বাধ্য করে। তানিশা হতবাক হয়ে বলল, এটা কতটা ভয়ঙ্কর প্রিয়া, তুই কিভাবে এত কিছু জানিস? প্রিয়া বলল, আমার পিসি কমলাও একসময় তার এখানে কাজ করত। তিনিও প্রতাপ সিংহের ঋণের ফাঁদে পড়েছিলেন। একবার বাগান করার জন্য পিসি তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন আর তারপর এই দুর্বিপাকে পড়েন। তানিশা বলল, তোর পিসি এত সৎ আর সরল, উনি কিভাবে ফাঁসলেন? প্রিয়া বলল, পিসির এক বন্ধু ছিল, প্রিয়াঙ্কা, সেই তাকে ভুল পথে চালিত করেছিল। পরে সবাই তাকে একা ফেলে পালিয়ে যায়। পিসি বহু কষ্ট করে সেই অবস্থার থেকে বেরিয়ে আসেন। এই কথা শুনে তানিশা বলল, পুরুষদের এই সমাজ আমাদের এত সমস্যায় ফেলে দেয় প্রিয়া, কি ভয়ঙ্কর অবস্থা আমাদের। তানিশা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলি প্রিয়া, বাবার ঋণের চাপ আর সহ্য করতে পারছি না, আমাদের কিছু একটা করতে হবে। প্রিয়া পরামর্শ দিল, তুই কাজ শুরু করো, এতে কিছুটা সাহায্য হবে। তানিশা মাথা নিচু করে বলল, বাবা আমাকে কাজ করতে দেবে না। প্রিয়া জিজ্ঞাসা করল, তাহলে কি করবি? তানিশা দৃঢ়স্বরে বলল, আমি জমিদারের কাছে যাব। প্রিয়া চমকে উঠল, তুই পাগল? জমিদার প্রতাপ সিংহ খুবই ভয়ঙ্কর। তানিশা বলল, ঝুঁকি তো নিতেই হবে, বাবার জন্য সব করতে পারি। সেদিন রাতে প্রিয়াকে নিয়ে জমিদারের বাড়িতে পৌঁছাল তানিশা। সাহস করে প্রাসাদের ভেতরে ঢুকল। গম্ভীর কণ্ঠে জমিদার জিজ্ঞাসা করল, কেন এসেছ? তানিশা বলল, বাবার ঋণের বিষয়ে কথা বলতে, কিছুটা ছাড় চাই। জমিদার হেসে বলল, তোমার বাবার জন্য ছাড় দেব কেন? তানিশা দৃঢ়স্বরে বলল, আমি কাজ করতে রাজি, তবে আমাদের ঋণ মাফ করতে হবে। জমিদার বলল, তোমার সাহস আছে, আমি তোমার পরিবারকে ঋণমুক্ত করব, তবে আমার শর্তে কাজ করতে হবে। তানিশা প্রাসাদ থেকে বেরিয়ে প্রিয়াকে সব জানাল।
প্রিয়া বলল, তুই বড় ঝুঁকি নিচ্ছিস, তবে আমি তোর পাশে আছি। তানিশা বলল, বাবার জন্য এটা করতেই হবে। রাতের খাবার শেষ করার পর দুজন একসাথে বেরোল। পরিকল্পনা অনুযায়ী প্রিয়া ফোনে রমনের সাথে কথা বলল এবং তাকে আমবাগানে নিয়ে গেল। এর মধ্যে তানিশা জমিদারের বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। বাড়ির পরিবেশ ছিল নিস্তব্ধ। তানিশা ভেতরে গিয়ে জোরে ডাকল, মালিক। জমিদার ঘরের ভেতর থেকে বলল, এসো তানিশা, তোমারই জন্য অপেক্ষা করছিলাম। তানিশা ঘরে ঢুকে বলল, মালিক, আমি আমার বাবার ঋণের বিষয়ে কথা বলতে এসেছি। আমার একটাই অনুরোধ, দয়া করে আমাদের ঋণ মাফ করে দিন। জমিদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি টাকা বা সোনা চাই, তা পেলে তোমার বাবার ঋণ মাফ করে দেব। তানিশা মাথা নিচু করে বলল, মালিক, এটা আমার বাবাকে বলবেন না, কেবল ঋণ মাফ করে দিন। জমিদার মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তোমার বাবার জন্য আরও কিছু সাহায্য করব, তবে তোমার কথা রাখার দায়িত্ব তোমার। পরদিন সকালে জমিদার রাজেন্দ্র চৌধুরীকে ডেকে বলল, আপনার ঋণ মাফ করে দিলাম। তানিশা খুব ভালো মেয়ে, তার জন্যই এই কাজটা করলাম। জমিদার আরও কিছু অর্থ দিল রাজেন্দ্র চৌধুরীকে, যা তিনি মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যাংকে জমা রাখলেন। তানিশার বয়স তখন 21। এদিকে প্রিয়ার জন্য ভালো একটি সম্পর্ক ঠিক করা হচ্ছিল। দুজনের জীবন ধীরে ধীরে পরিবর্তনের পথে এগিয়ে চলল। শিবা রাহু পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, আর তানিশা দ্বাদশ শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। রামধন রাহুর কাছে তানিশাকে প্রথম দেখাতেই পছন্দ হয়। শিবা রাহু এবং তানিশার সম্মতিতে সম্পর্কটি ঠিক হয় এবং বিয়ের তারিখও নির্ধারিত হয়। পুরো বিয়ের খরচ রামধন রাহু নিজেই বহন করেন। বিয়ের রাতে তানিশা অধীর আগ্রহে শিবা রাহুর অপেক্ষা করছিল। অনেক রাত হয়ে যাওয়ার পর শিবা ফিরে এলো, কিন্তু মদ্যপ অবস্থায়। এটি দেখে তানিশার মন ভেঙে যায়, কারণ তার বিয়ের রাত নিয়ে অনেক স্বপ্ন ছিল। তখন তানিশা তার স্বামীকে জিজ্ঞাসা করল, আপনি কি মদ খান? শিবা বলল, হ্যাঁ, আমি প্রতিদিন খাই। তানিশা কাতর কণ্ঠে বলল, আজকের দিনে অন্তত মদ খাওয়া উচিত ছিল না। শিবা উত্তর দিল, কেন? আমি প্রতিদিন মদ খাই, এটাই আমার অভ্যাস। এই বলে শিবা তানিশাকে জোর করে কাছে টানল, আর সেই মুহূর্তে তানিশার কাচের চুড়ি ভেঙে যায়। তানিশার মন আরও ভারাক্রান্ত হয়ে পড়ে, আর সে মাথা নিচু করে নিজের হাঁটুর উপর রেখে কান্নায় ভেঙে পড়ে। তখন তার মনে হতে লাগল, আমি কেন এই শিবা রাহুকে বিয়ে করলাম? এটা কি মানুষ নাকি পশু? তানিশা তার শৈশবের বাড়ির কথা মনে করতে লাগল এবং কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। বিয়ের পর তানিশা বুঝতে পারে তার অধিকারগুলো তাকে দেয়া হচ্ছে না। শিবা শুধুমাত্র তার নিজের প্রয়োজনে তানিশার কাছে আসে। একদিন সকালে শিবা আবারও রাগী স্বরে তানিশাকে ডেকে তার ঘরে আসে। তানিশা বাইরে বসেছিল, আর তার শ্বশুর রামধন রাহু যোগ ব্যায়াম করছিলেন। তানিশা ধীরে ধীরে তার শ্বশুরের কাছে গিয়ে বলল, বাবা, আপনি প্রতিদিন যোগ ব্যায়াম করেন? রামধন রাহু হাসি মুখে বললেন, হ্যাঁ বুমা। আর তুমি এত সকালে উঠে পড়লে কেন? তানিশা বলল, ঘুম আসছিল না, তাই বেরিয়ে এলাম। রামধন বললেন, বাইরে ঠান্ডা আছে, ঘরে গিয়ে বিশ্রাম করো। তানিশা হেসে বলল, আমার ঠান্ডা লাগছে না বাবা, আপনি তো অনেক ফিট দেখাচ্ছেন। আপনার বয়স কত? রামধন গর্বের সঙ্গে বললেন, 50 বছর বুমা, কিন্তু যোগ ব্যায়াম করার জন্য শক্তি ধরে রেখেছি। শ্বশুরের শারীরিক ক্ষমতা দেখে তানিশা মুগ্ধ হয়ে যায়। তার মনে হয় তার শ্বশুর তার স্বামীর থেকে অনেক দিকেই শ্রেষ্ঠ। রামধন তাকে জিজ্ঞেস করলেন, কি হলো বোমা, তুমি এত চুপচাপ কেন? তানিশা বলল, না কিছু না বাবা, আসলে এখানে বসতেই ভালো লাগছে, ঘরে যেতে ইচ্ছে করছে না। রামধন বললেন, ঠিক আছে, তুমি বসো, আমি আবার যোগ ব্যায়াম শুরু করি। এই বলে তিনি যোগ ব্যায়াম করতে শুরু করলেন, আর তানিশা পাশে বসে চুপচাপ তাকে দেখতে লাগল। শ্বশুরের দৃঢ় শরীর দেখে তানিশার মনে ভালো লাগা তৈরি হয়। এভাবে প্রতিদিন সকালে তানিশা উঠে শ্বশুরের যোগ ব্যায়াম দেখা শুরু করে, কিন্তু সমাজের বদনামের ভয়ে কিছু বলতে পারে না। এক রাতে তানিশা শ্বশুরের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত সে দরজার কাছে গিয়ে শোনার চেষ্টা করে। রামধন বলছিলেন, পার্বতী, কিছু বলো না। এমন নীরব থেকে আর কতদিন চলবে? পার্বতী ক্লান্ত স্বরে বললেন, চুপ করে ঘুমাও, সময় নেই এসবের জন্য। রামধন হতাশ হয়ে বললেন, তোমার এই উপবাস আর নির্লিপ্ততায় আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। পার্বতী রাগান্বিত গলায় বললেন, চুপ থাকো, ঘুমাও। রামধন কোনো কথা না বলে শান্ত হয়ে গেলেন।
তানিশা বিষয়টি বুঝতে পারল যে তার শ্বশুরও নিজের দাম্পত্য জীবনে সুখী নয়। সেই দিন থেকেই তানিশা তার শ্বশুরের প্রতি তার আচরণে কিছু পরিবর্তন আনে। এক সকালে রামধন তাকে জিজ্ঞেস করলেন, বুমা, তোমার শাশুড়ি কোথায় গেছে? তানিশা সকালে রান্নাঘরে কাজ করছিল, আর তার শ্বশুর রামধন রাহু উঠোনে বসে গাছ পরিষ্কার করছিলেন। তানিশা তাকে দেখে কাছে গিয়ে বলল, বাবা, মা মন্দিরে গেছেন তো? রামধন বললেন, হ্যাঁ বুমা, তার উপবাস চলছে। তানিশা মৃদু হেসে বলল, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একটু ক্লান্ত, আমি চা নিয়ে আসি। রামধন মাথা নাড়লেন, ঠিক আছে। কিছুক্ষণ পর তানিশা চা নিয়ে এলে দুজনেই চুপচাপ বসে চা খেতে লাগল। এমন সময় পার্বতী তানিশার শাশুড়ি এসে বললেন, আমি আর শিবা দুদিনের জন্য মন্দিরে যাচ্ছি। বাড়ি ঠিকমতো দেখে রাখবে। রামধন বললেন, তোমার মা ছেলে একসঙ্গে যাচ্ছ, তাহলে বাড়ির কাজ কে সামলাবে? তানিশা হেসে বলল, বাবা, আমি তো আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। পরের দিন পার্বতী আর শিবা মন্দিরে চলে গেলেন। বাড়িতে তখন শুধুমাত্র তানিশা আর রামধন ছিলেন। তানিশা সকালের কাজ সেরে রামধনের জন্য ফল ও জল নিয়ে এলো। রামধন বললেন, তোমার শাশুড়ি চলে যাওয়ায় তুমি খুব ব্যস্ত হয়ে পড়েছ, তাই না? তানিশা বলল, না বাবা, বাড়ির কাজ করা তো আমার দায়িত্ব, আপনি বরং বিশ্রাম নিন। রামধন মৃদু হেসে বললেন, তুমি অনেক যত্নশীল মেয়ে, তোমার মতো মেয়েকে বোমা হিসেবে পেয়ে আমরা ভাগ্যবান। তানিশা মাথা নিচু করে হাসল। এরপর থেকে তারা দুজনেই প্রতিদিন নিজেদের কাজ সেরে বাড়ি পরিষ্কার এবং সময় কাটাতে শুরু করল। এভাবেই তানিশার জীবন চলতে থাকল। অপরদিকে প্রিয়ারও বিয়ে হয়েছে, সেও তার বিবাহিত জীবনে সুখী নয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রকম আরও গল্প শুনতে চাইলে কমেন্টে জানাও। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।